নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। तो अभी लगे ना मुझे, तब अभी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा। কি করলে এটা? কপালে বাড়ি খেলে আরেকবার বাড়ি খেতে হয়, যত সিংহ যায়। কি কথা তোমাকে কে বলছে? আব্বা বলছে। জানো আমি ওনাকে আমি আমার বাবা মনে করতাম না, সৎ বাবাই ভাব, কিন্তু যখন থেকে তাকে বাবা ডাকা শুরু করছি না মনে হয় যে আমার এই শূন্য বুকটা ভরে গেছে। এই যে বাবা শব্দটা, এটা যে কত পাওয়ারফুল, এটা যে কত আনন্দের, কতটা আস্থার। বাবা ডাকটা ডাকার পর আমি এটা বুঝতে পেরেছি। বাবার এমন পৃথিবীতে একজন খারাপ বাবা নেই। হ্যাঁ, আমি এই কথাটাই তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করি যে বাবারা সবসময় এরকমই হয়, আর তুমি সেটা বুঝতে চাও না। দেখো আমি যা হয়ে গেছে, তুমি বাবার সাথে কথা বলো, বাবার সাথে খোঁজ খবর নাও প্লিজ। স্বামী কি করবা এগুলি আবুল? ও সুন্দর তো এগুলি। আমি নিজে বানাই ফুপাই তোর বাচ্চা আতিমা রফিক আসছে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কতদিন পরে আপনি একজন আমার চিনতেন? আমি আবুল ছোট্ট আসছিলাম। ও তুমি তো অনেক বড় হয়ে গেছো। আপনি কিন্তু আগের মতো আছেন, কিচ্ছু বাক্কালে চুল লোক আছে। ভাই তুমি আসছো? ওয়ালাইকুম আসসালাম। আসো আসো আসো। मुझ पे है प्यार রফিক আসছে। রফিক কেন এখানে আসবে? ও জানলো কেন আমরা এখানে আসছি? ও বাবা, ফারহানার সাথে কথা হয় না? আমার সাথে কথা বলবে কেন? বাপের মধ্যে কথা হবে না? পিতা কন্যার টান জানেন, সবচেয়ে কঠিন টান। আল্লাহর দোহাই লাগে, রফিক আপনার দেখতে আসলে রাগারাগি করেন না। আপনি নিজের সন্তানের কথা চিন্তা করেন। এই যে নিজের সন্তানের যে একটা থাপড় দিচ্ছেন, আর আসে নাই। আর রফিক কতবার করে আসলো, 1000 বার আপনার কাছে হাত জোর করে মাপ চাইলো, আপনি মাপ করলেন না। রফিক যতবার মাপ চাইছে আল্লাহ ক্ষমা করে দিত। আপনি তো মানুষই, বুঝছেন? মনে থাকবো, আপনি ভালো লোক দেখাই আপনার অভিমান বেশি। ঠিক আছে, আপনি থাকেন। ডিলটা আমরা পেলাম না কেন? ম্যাডাম ওয়ার্ক একটা ফাদার কোম্পানি পেয়েছে। জি ম্যাডাম আমরা কি করে পাবো ম্যাডাম? এই কোম্পানি যত রকম কোড গুলো করতো, সমস্ত ডিল স্ট্র্যাটেজি গুলো সবকিছু প্ল্যান করে সব ফার্স্ট বসে। এই কোম্পানি আপনাদের কোম্পানি থেকে যতগুলো ডিল হয়েছে প্রত্যেকটা ফার্স্ট করেছে, যে কারণে সবকিছু জানে ফার্স্ট। আপনারা কি আব্দুল চুকেন বসে কি করেন? হ্যাঁ, আসার পর থেকে খালি শুনতেছি ফাহাদ ফাহাদ ফাহাদ। আপনাদেরকে বেতন দিয়ে কেন অফিসার করছে? হ্যাঁ ম্যাডাম এটা আমাদের দোষ না, ব্যবসা একটা সবসময় ফার্স্ট কেটে কেটে কিভাবে কোড করতে হবে, কোড ক্লায়েন্টের সাথে কিভাবে ম্যানেজ করতে হবে সবকিছু তো উনি শিখিয়েছে। এটা তো আমরা কিছুই জানতাম না ম্যাডাম। গেট লস্ট। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা এখন কেমন? এটা আমাদের গল্প। ও তুমি তো অনেক বড় হয়ে গেছো। আপনি কিন্তু আগের মতো আছেন, কিচ্ছু বাক্কালে চুল লোক আছে। ভাই তুমি আসছো? ওয়ালাইকুম আসসালাম। আসো আসো আসো। मुझ पे है प्यार রফিক আসছে। রফিক কেন এখানে আসবে? ও জানলো কেন আমরা এখানে আসছি? ও বাবা, ফারহানার সাথে কথা হয় না? আমার সাথে কথা বলবে কেন? বাপের মধ্যে কথা হবে না? পিতা কন্যার টান জানেন, সবচেয়ে কঠিন টান। আল্লাহর দোহাই লাগে, রফিক আপনার দেখতে আসলে রাগারাগি করেন না। আপনি নিজের সন্তানের কথা চিন্তা করেন। এই যে নিজের সন্তানের যে একটা থাপড় দিচ্ছেন, আর আসে নাই। আর রফিক কতবার করে আসলো, 1000 বার আপনার কাছে হাত জোর করে মাপ চাইলো, আপনি মাপ করলেন না। রফিক যতবার মাপ চাইছে আল্লাহ ক্ষমা করে দিত। আপনি তো মানুষই, বুঝছেন? মনে থাকবো, আপনি ভালো লোক দেখাই আপনার অভিমান বেশি। ঠিক আছে, আপনি থাকেন। ডিলটা আমরা পেলাম না কেন? ম্যাডাম ওয়ার্ক একটা ফাদার কোম্পানি পেয়েছে। জি ম্যাডাম আমরা কি করে পাবো ম্যাডাম? এই কোম্পানি যত রকম কোড গুলো করতো, সমস্ত ডিল স্ট্র্যাটেজি গুলো সবকিছু প্ল্যান করে সব ফার্স্ট বসে। এই কোম্পানি আপনাদের কোম্পানি থেকে যতগুলো ডিল হয়েছে প্রত্যেকটা ফার্স্ট করেছে, যে কারণে সবকিছু জানে ফার্স্ট। আপনারা কি আব্দুল চুকেন বসে কি করেন? হ্যাঁ, আসার পর থেকে খালি শুনতেছি ফাহাদ ফাহাদ ফাহাদ। আপনাদেরকে বেতন দিয়ে কেন অফিসার করছে? হ্যাঁ ম্যাডাম এটা তো আমাদের দোষ না, ব্যবসা একটা সবসময় ফার্স্ট কেটে কেটে কিভাবে কোড করতে হবে, কোড ক্লায়েন্টের সাথে কিভাবে ম্যানেজ করতে হবে সবকিছু তো উনি শিখিয়েছে। এটা তো আমরা কিছুই জানতাম না ম্যাডাম। গেট লস্ট। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা এখন কেমন? তেমন একটা ভালো না রফিক, কথা বলতেও কষ্ট হয়। ভাইজান একবার ঢাকায় ডাক্তারের কাছে গেলে হতো না? তুমি চিনো না তোমার ভাইজান রে? ঢাকার থেকে চলে আসছে, বলছে ঢাকার মাটিতে আর পা রাখবে না। ভাইজান আমি এখানে আপনার কাছে কোনো অজুহাত দিতে বা সাফাই গাইতে আসিনি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু আপনি আমাকে ক্ষমা না করলে আমি বেঁচে থেকেও শান্তি পাচ্ছি না। আমি জানি আমি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ পিতা, কিন্তু ভাইজান আমাকে কি একবার একটা সুযোগ দেয়া যায় না? মানুষটা অনুতপ্ত হয়ে এইভাবে আপনার কাছে ক্ষমা চাইতেছে, আপনার তো ক্ষমা করে দেওয়া উচিত। আপনি তো বলছেন ক্ষমা মানুষের মহৎ গুণ, আপনার সেই গুণ দিয়ে তারে ক্ষমা করে দেন না। দেখবেন রফিকও আপনার মতো ভালো বাবা, ভালো স্বামী হবে। ওর জন্য মুড়ি ঘন্ট রান্না করো। কি রান্না করব? মুড়ি ঘন্ট রান্না করো। ও
মুড়ি ঘন্ট যে রফিকের প্রিয়, এটা আপনি মনে রাখছেন? আমি অনেক বড় মাছের মাথা দিয়ে মজা করে মুড়ি ঘন্ট রান্না করব, সবাই একসাথে রফিকরে নিয়ে খাবো। এখনই রান্না করতেছি, কান্দনের দিন শেষ। রফিক রে তোর ভাইজান মাফ করে দিছে, বলছে দুপুরে মুড়ি ঘন্টর আয়োজন করো, মুড়ি ঘন্ট রান্ধো। ম্যাম আপনি বসেন, স্যার এখন তোমাকে কি বলছিলাম আমি? এগুলো ওকে কেন বলতে গেছো তুমি? ফুফা আপনি তো ওকে চিনেনি, আমি ওকে বলতে চাই নাই, বাধ্য হয়ে বলতে হয়েছে। ফুপা এটা রাখেন, এটা রাখে আমার ভালো লাগবে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ ফুপা, রাখেন। সামির, কৃতজ্ঞতা না টাকা দিয়ে মাপা যায় না। আমি তোমাকে হেল্প করছি ফুপা হিসাবে, ব্যাংক হিসাবে না। তারপরও এটা রাখলে আমার নিজেকে একটু হালকা লাগবে। তোমার না এটাই সমস্যা। ফুফা আমি ওকে সবসময় এই কথাটাই বলি, ওর এটাই সমস্যা। আপন জনের কাছ থেকে কেউ হেল্প নিলে কখনো ছোট হয়ে যায় না। আর সবসময় একটা কথা মনে রাখবো, আমি হচ্ছি তোমার ফুপা, হিসাবের খাতা না। রাখো টাকা রাখো। সত্য ধন্যবাদ ফুপা। আকবর, জি ম্যাডাম। ফাহাদের সাথে যে মেয়েটা ছিল দেখতে কেমন বলতো? ভালোই তো ম্যাডাম, শর্ট শর্ট। তোর কি মনে হয় ফাহাদ এই মেয়েটার জন্য আমার সাথে এমন করলো? ম্যাডাম পারমিশন দিলে একটা কথা বলতাম। বল। ম্যাডাম ভালোবাসা আসলে টাকা পয়সা দেওয়া হয় না, ভালোবাসার জন্য শুধু একটা মন দরকার। কি বলতে চা তুই? ম্যাডাম বলতে চাচ্ছিলাম, ফাহাদ স্যার দেখতে অনেক স্মার্ট, কিন্তু সে তার ভিতরে লো আর লো। বড় স্যার যে কিভাবে তার পছন্দ করছে। মেহরিন মা, এখানে একটা সই কর। কিসের ফর্ম? আমি তোর নামে ব্যাংকে 10 লাখ টাকার একটা এফডিও দিচ্ছি। তুই ইচ্ছে করলে মাসে মাসে লভ্যাংশ উঠাতে পারবি, আবার পুরো ভেঙেও ফেলতে পারবি। বাবা এটা কেন করছেন আপনি? আমার দরকার ছিল না তো। দরকার আছে রে, এটা বাবা হিসেবে মেয়ের জন্য উপহার। এনে। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমার? আমার ভালো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আব্বা ভালো, আপনি ভালো আছেন? ভালো। যাও ভেতরে যাও। হেল্প চাইছো, হেল্প করছি। বিয়ে করতে চাইছো, বিয়ে করছি। হাতে কি এটা? এফডিআর করছে বাবা আমার নামে 10 লাখ টাকার। তুমি আব্বার কাছে টাকা দিচ্ছ? আরে আমি কেন টাকা চাইবো? আমি জানি না এই সম্পর্কে কিছু। আজকে আব্বা এই সব কিছু রেডি করে আমাকে বলে যেখানে সাইন কর। আমি সাইনও করে দিছি, জমা দেইনি। তুমি বললে বাবাকে জমা দিতে। ওরা যে কেমন আছে জানিস কিছু? এটাই তো সমস্যা মা, এটাই তো সবচেয়ে বড় কষ্ট যে আমি জানি না যে সামির ভাই কেমন আছে, কোথায় আছে, আমার কথা মনেও রাখছে নাকি না। তুই এখনো সামিরের মধ্যেই পড়ে আসিস না? মন কি আর হুকুম মানে মা? সামির ভাই তো আমার নিজের ভাই, আমি কিভাবে তার কথা ভুলে যাই? আচ্ছা মেয়েরিনকে একটা ফোন দেই না? না না, জিজ্ঞেস করি। দেবো না। কেন? ফোন দিলে সমস্যা কি? তোমার মনে নাই সামির ভাই কিভাবে আমাদেরকে বাসা থেকে বের করে দিছিল? বেরো, যাও না, বেরো বেরো। আমার পাশে দাঁড়ানো নাই তো তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। সামি এখন তো অতিরিক্ত করতে পারো। আমি একটা লিমিট চুপ করে বলতেছি। সামি কি করছিস তোরা এসব? ফাতেমা, রানা। ও ফারহানা, হ্যাঁ মামা। তোর মামা ডাকতেছে। তো আমি ভাইজান মামা, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রামে থেকে যাবো। তুই তোর লেখাপড়া তো বন্ধ করা যাবে না, এখানে একটা ভালো কলেজ আছে, আমরা তোর কলেজ থেকে টিসি নিয়ে এসে এখানে ভর্তি করে দেবো। তুই কি বলিস? তুমি যে ডিসিশন নিবে তাই মামা, আমার কোনো সমস্যা নেই। না তবু ঢাকায় এরকম একটা কলেজে ভর্তি, তোর বন্ধু বান্ধবী ছিল। আমার সত্যি কোনো সমস্যা নেই মামা। ফাতেমা কি বলিস? আমি কি বলবো? আপনি যে ডিসিশন নেবেন সেটাই হবে। বাস তাহলে তো এই আছে, তাহলে ওরে এনে ভর্তি করে দিলে কাকা শুধু একটা কাজ করতে হইব। আমার একটা সাইকেল কিনে দিলে ঠিক আছে, পারপিস বইব, আমি টুক করে দিলাম, আবার সময় মতো টুক করে দিলাম। যেমন ফারহানা, তুই মুখটা এমন পেঁচার মতো করে রাখছিস কেন? গ্রামের কলেজে লেখাপড়া করে কেউ কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয় নাই? সারা দুনিয়ায় কত কত। দুইটা টিচার রেখে দিব, ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ও একটু তো ওর ক্লাস ফ্রেন্ডরা ছিল, একটু মন তো খারাপ হতেই পারে, সমস্যা নেই। বান্ধবী হয়ে যাবো ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, এগুলো ধরো। আমার ফুপাইগুলো কেন নিয়ে আসলেন? আমি ধরতে বলছি, তুমি ধরবে, আর কোনো কথা বলবে না। সবসময় কিছু না কিছু নিয়ে আসে। কি ব্যাপার? স্বামী এরকম চুপ হয়ে আছে কেন? ফুপার মনটা একটু খারাপ। কি স্বামীর মন খারাপ কেন? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল ফুফা। স্বামীর এই এলোমেলো হয়ে যাওয়াটাও কিন্তু জীবনের একটা অংশ। তুমি যদি ভাঙা পথ থেকে থেমে যাও তাহলে তো কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। যদি পড়ে যাই, হোঁচটটা আগে তো বড় হতে পারবে না। শোনো, মনটা পরিষ্কার রাখবে, কাজে কর্মে সৎ থাকবে, তাহলে দেখবে জীবনটা সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। শুধু একটা জিনিস চেষ্টা করে যে জীবনে যেন আমার মতো কোনো ভুল না করো। ফুপা আজকে কিন্তু আপনি না খেয়ে যাবেনই না, আজকে কিন্তু খেয়ে যেতে হবে। আমি আজকে অবশ্যই খেয়ে যাবো, তুমি না বললে আমি খেয়ে যেতাম। পাড়ার কাছে তোমার রান্নার এত প্রশংসা শুনছি, আজকে দেখবো রহস্যটা কি। আচ্ছা আগে একটু চা দাও। একটু চা দিই আগে। হ্যাঁ চা খেতে পারি, চা দাও, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। ফুপু তুমি এসব করতে ইল্লিগা করতেছি এই যে রং উঠালো হয়ে আছে। ওই যে এই কি হয়েছে? তুমি থাকতে ফুপু এসব করতে ইল্লিগা। আরে ওর কি কাজের অভাব আছে? দুনিয়ার কাজ করতেছে, আমরা আসছি, আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু তো ওই করতেছে। হ্যাঁ ওই করতে তো এই করবো, তুমি খালি ঘুরবার খাইবা ঠিক আছে? কি কারণে আমি ঘুরবার খাবো? তোমরা না তোমাদের তোমার কোনো কাম নাই ঠিক আছে, সবকিছু খেয়াল করবে। এই ও অনেক ভালো একটা মেয়ে, এত শাসাবি না। পট্টা ভালো হবে তিনি, ঘরে রগে রগে তিনি। দেখছেন খুব সবসময় এরকম করে। তুমি যাও তো, তোমার কাজ করো যাও, ওর কথা কানে দিও না। তুই নিজে কি? আমি ঠিক আছে, বউ তো টাইটে রাখতে হয়, দিল্লি বেশি সমস্যা। তুমি নিজে চাইতে থাকো, তাহলেই হবে। যাও, আমার কাজ আমাকে করতে দাও। আমি করতে, আরে আমি করতে। তোমার জন্য ফুল অল্পই, কিন্তু এই অল্পের মধ্যে আমার পুরো মনটা দিয়ে দিলাম। বাচ্চাকে ফুটবলার বানানো দেখে কি নিজের পেটটাও ফুটবলের মতো বানাচ্ছ? তোমার হাতে মজার মজার রান্না খেতে খেতে এবারটা ফুটবল হয়ে যাচ্ছে, আমি কি করবো? লাল পান। তুমি তো দেখি পানও ভালো বানাও আমার মতো।
সামি, তুমি আম্মাকে খুব মিস করো তাই না? সামি, বাবা মারা কখনো সন্তানের সাথে খারাপ কিছু করে না, ভুল কিছুও করতে পারে না। একটা বাবা মার কাছে তার সন্তান সব থেকে বড় সম্পদ। বাবা যেটা করেছে সেটা পরিস্থিতির শিকার। বাবা হয়তো তোমাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু সেই জায়গায় যদি তুমিও থাকতা হয়তো তুমিও সেম কাজটাই করতা। বাদ দাও না। কেন বাদ দিল সামির? সামির আমার জন্য সবকিছু হয়েছে। তোর খারাপ লাগে, গিলটি ফিল হয়। নিজেকে দোষ দিও না। কেন দোষ দিব না? আমার জন্যই তো করেছো সবকিছু, তাই না? আজকে আমার কারণে তুমি তোমার পরিবারের সাথে সব রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করে এখানে চলে এসেছো। কোনো ভালো লাগে না, আমি এটা সহ্য করতে পারছি না। সবকিছু ঠিক করে ফেলো না আমি। মেরিন, তাদের কথা মনে করলে আমার খুব কষ্ট হয়। তো কেন সব ঠিক? এটা আমাদের গল্প। সামিরের বাবা অসুস্থ হওয়ার খবর শুনে রফিক সামিরের বাবাকে দেখতে গিয়েছে। তারপর রফিক সামিরের বাবার কাছে ক্ষমা চাওয়ায় অবশেষে সকল অভিমান ভেঙে সামিরের বাবা রফিককে ক্ষমা করে দিয়েছে। ফারহানার কাছে ফারহানাদের গ্রামের বাড়িতে আসার আসল কারণ সম্পর্কেও জানতে পারে রফিক সামিরকে ফোন করে সামিরের বাবার অসুস্থের খবর শুনতে পায়। সামির সব অভিমান ভেঙে সামিরের বাবাকে দেখতে গ্রামের বাড়িতে যাবে। ওইদিকে সাইরাদের অফিসে চাকরি করার সুবাদে অনেক বিদেশি ক্লায়েন্টদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় ফাহাদের। আর ওই সম্পর্ককে কাজে লাগিয়ে নতুন কাজ পায় ফাহাদ। তাই সাইরা ফাহাদের অফিসে গিয়ে ফাহাদকে সতর্ক করে বলে, ফাহাদ যদি সাইরাদের কোম্পানিকে কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করে তাহলে ফাহাদের সাথে খুব খারাপ কিছু হবে বলে জানিয়েছে সাইরা। সব মিলিয়ে ফাহাদ এবং সামিরের সামনে মহাবিপদ। ফাহাদ এবং সামির কি পারবে এই মহাবিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে? কি হতে যাচ্ছে এটা আমাদেরই গল্পনাটকটির পরবর্তী পর্বে। তাছাড়া এটা আমাদেরই গল্পনাটকটির পরবর্তী এপিসোডটি কবে কখন আপলোড করা হবে সেই সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ফাহাদ বাবার জমিটি গোপনে না বলে লিখে নিয়ে কাউকে কিছু না জানিয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে বিক্রি করে দিয়েছে। এই একটি সিদ্ধান্ত পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছে। আর তাই ফাহাদের বাবা, মা, ফুফু এবং ফারহানার শেষ ঠিকানা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে। তারা সবাই গ্রামের বাড়িতে চলে এসেছে। শহরের সব আরাম ছেড়ে নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নীরব কষ্ট বুকে নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছে। তারপর ফাহাদ নতুন অফিস ভাড়া নেয়, ছোট করে ইম্পোর্ট কোম্পানি শুরু করে, ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করতে চায়। মীরাকে পাশে রাখে, দুজন মিলে নতুন পরিকল্পনা করে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, বিদেশ থেকে পণ্য আনা নেওয়ার কাজ শুরু করে। প্রথমে ছোট চালান আসে, কিছু লাভ হয়, সেই ছোট সফলতা তাকে সাহস দেয়। ফাহাদের আত্মবিশ্বাস বাড়ে, সে বড় স্বপ্ন দেখতে শুরু করে। বাবার বাড়ি ফেরত দেওয়ার কথা ভাবে, মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর ভুল করবে না। নিজেকে বদলানোর চেষ্টা করে, নিজের ভুলের বোঝা বয়ে নিয়ে সামনে এগোতে চায়। কিন্তু মীরার সাথে তার সম্পর্ক নিয়ে সন্দেহ থেকেই যায়। মীরা কখনো কাছে আসে, কখনো দূরে সরে যায়। ফাহাদ দ্বিধায় পড়ে, মন স্থির রাখতে চায়, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চায়, তবুও পুরনো টান মাঝে মাঝে ফিরে আসে, তাকে দুর্বল করে, তাকে বিভ্রান্ত করে। এদিকে ছায়রা অফিসে একা সব সামলায়, প্রতিটি কাজ নিজের হাতে নেয়। ফাহাদের অভাব অনুভব করে, কিন্তু কঠোর থাকে, কারো সামনে দুর্বল হয় না, নিজের কষ্ট নিজের ভেতর লুকিয়ে রাখে। কোম্পানির কাজ চলতে থাকে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে থাকে, কর্মচারীরা চাপ অনুভব করে, অনিশ্চয়তা বাড়ে, তবুও ছায়েরা সব সামনে এগিয়ে যায়, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। মেহেরিন নতুন চাকরিতে যায়, প্রথম দিন থেকেই চাপ অনুভব করে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে। বসের আচরণ তাকে অস্বস্তিতে ফেলে, সে ভদ্রভাবে এড়িয়ে যায়, নিজের সম্মান ধরে রাখে, মাথা নত করে না, একা লড়াই করে, নিজের শক্তিতে দাঁড়াতে চায়। স্বামীর কিছুটা বুঝতে পারে, কিন্তু পুরো সত্য জানে না। এদিকে স্বামী রাবুলের কাছ থেকে খবর পায় পরিবার হঠাৎ গ্রামে গেছে। সে চিন্তায় পড়ে কারণ খুঁজতে থাকে, হঠাৎ করে যাওয়ার কারণ জানতে চায়। তার মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক নেই। অজানা দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে, সে গ্রামে যাওয়ার পরিকল্পনা করে, সত্য জানার চেষ্টা করে। একই সময় অনলাইনে বড় একটি কাজের সুযোগ আসে। স্বামী সেই কাজ নেয়, দিনরাত পরিশ্রম করে, ক্লান্তি ভুলে কাজ করে, নিজের সবটুকু দেয়। কাজ সফল হয়, আয় বাড়তে শুরু করে, তার আত্মবিশ্বাসও বাড়তে থাকে। ধীরে ধীরে সে এগিয়ে যায়, নিজের অবস্থান শক্ত করে। ফাহাদের করা ভুলের কথা জানতে পারে, বাড়ি হারানোর ঘটনা তাকে ভেতর থেকে নাড়া দেয়। সেই সিদ্ধান্ত নেয় বাড়ি ফেরত আনবে, নিজের উপার্জন দিয়ে সাহায্য করবে, পরিবারের জন্য দৃঢ়ভাবে দাঁড়াবে, দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। এদিকে আবুলের বউ সবার যত্ন নেয়, নিজের পরিবারের মতোই দেখে, সবার খোঁজ রাখে, আন্তরিক ব্যবহার করে, সবার পাশে থাকার চেষ্টা করে। তবুও স্বামীর মনে সন্দেহ থাকে, সবকিছু এত সহজ কেন, কোন ফাঁদ আছে কিনা ভাবতে থাকে। অজানা আশঙ্কা তাকে পিছু ছাড়ে না। সামনে নতুন রহস্য তৈরি হয়, নতুন পরীক্ষা শুরু হয়, পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে থাকে। এখন দেখার বিষয় কে সত্যি, কে মিথ্যা, আর কে কাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে। তারপর স্বামী গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, দ্রুত রওনা দেয়। পথজুড়ে চিন্তা করে, পরিবারের কথা মনে পড়ে,
অতীতের স্মৃতি ভেসে ওঠে। গ্রামে পৌঁছে সবার মুখ দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু অস্বাভাবিক নীরবতা টের পায়। চারপাশে চাপা দুঃখ অনুভব করে। বাবার সাথে কথা বলে ধীরে ধীরে সত্য জানতে পারে। আর্থিক চাপে সবাই গ্রামে এসেছে, কিছু গোপন কষ্ট লুকিয়ে রেখেছিল। স্বামীর মন শক্ত করে, পাশে দাঁড়ানোর কথা বলে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। মেহেরিনের সাথে ফোনে কথা হয়, সে সাহস দেয়, শক্ত থাকতে বলে, আশা না হারাতে বলে, সামনে এগিয়ে যেতে বলে। এদিকে শহরে মেহেরিন অফিসে যায়, মন শক্ত করে যায়। বসো আবার ইঙ্গিতপূর্ণ কথা বলে, সে স্পষ্টভাবে না বলে নিজের সীমা পরিষ্কার করে, নিজের সম্মান রক্ষা করে, কাজে মন দেয়, সহকর্মীদের আস্থা পায়, ধীরে ধীরে পরিস্থিতি সামলায়, নিজের জায়গা শক্ত করে। অন্যদিকে ফাহাদ নতুন চালান নিয়ে ব্যস্ত থাকে। কাস্টমস নিয়ে ঝামেলা হয়, কাগজে ছোট ভুল ধরা পড়ে, সে দৌড়ঝাঁপ করে, চিন্তায় পড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। মীরা সাহায্য করার কথা বলে, কিন্তু দূরত্ব বজায় রাখে। ফাহাদ নিজেই সমস্যা মেটায়, ভুল থেকে শিক্ষা নেয়, নিজেকে আরো সতর্ক করে। ছায়েরা অফিসে কঠোর নজরদারি বাড়ায়, হিসাব গুছায়, পুরনো ফাইল খোলে, অনিয়ম খুঁজে পায়, দ্রুত ঠিক করে, কর্মচারীদের নিয়ন্ত্রণে আনে, কোম্পানিকে স্থিতিশীল রাখে। কোম্পানি ধীরে ধীরে স্থিতিশীল হয়। এদিকে স্বামীর অনলাইন কাজ থেকে বড় পেমেন্ট আসে, সে খুশি হয়। সেই টাকা দিয়ে পরিবারের জরুরি খরচ মেটায়, সবার মুখে হাসি ফিরে আসে। রাতে সবাই একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করে। বাড়ি ফেরত আনার পথ খোঁজে, স্বামী অঙ্গীকার করে ধীরে ধীরে সব ঠিক করবে। সামনে নতুন পথ খুলে যায়, কিন্তু আড়ালে নতুন বিপদের আভাস থাকে। সবাই সতর্ক থাকে, একসাথে থাকার শক্তিতে এগিয়ে যেতে থাকে। হঠাৎ নতুন ঘটনা সামনে আসে। গ্রামের জমি নিয়ে পুরনো বিরোধ মাথা তোলে। কয়েকজন প্রভাবশালী লোক চাপ দিতে শুরু করে। স্বামী বিষয়টি বুঝতে পারে, শান্তভাবে কথা বলে আইনি পথ খোঁজে, রফিককে খবর দেয়। রফিক কাগজপত্র যাচাই করে, সমাধানের পথ দেখায়। এদিকে মেহেরিন অফিসে নিজের অবস্থান শক্ত করে, বসের অশোভন আচরণে স্পষ্ট আপত্তি জানায়, অভিযোগ করার প্রস্তুতি নেয়। সহকর্মীরা পাশে দাঁড়ায়, ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। অন্যদিকে ফাহাদের ব্যবসায় নতুন সুযোগ আসে, বড় একটি চালানোর অফার পায়। সে এবার সাবধানে এগোয়, প্রতিটি কাগজ যাচাই করে, কোন ঝুঁকি নেয় না। মীরা দূরত্ব বজায় রাখে, ফাহাদ নিজের কাজে মন দেয়। ছায়েরা অফিসে নিয়ম আরো কঠোর করে, কর্মচারীদের দায়িত্ব ভাগ করে দেয়। কোম্পানি আবার গতি পায়, কাজের পরিবেশ উন্নত হয়। এদিকে স্বামীর অনলাইন কাজ থেকে আরো বড় আয় আসে, পরিবারের খরচ মিটে, জমির সমস্যার সমাধানে এগোয়। সবাই ধীরে ধীরে স্বস্তি পায়। রাতে উঠানে সবাই বসে ভবিষ্যতের কথা বলে নতুন পরিকল্পনা করে। একসাথে থাকার শক্তি আরো বাড়ে। সামনে নতুন পরীক্ষা থাকলেও এবার তারা প্রস্তুত থাকে। তারপর স্বামী পরিবারের সবাইকে নিয়ে বসে বাড়ি ফেরত আনার পরিকল্পনা করে, ধীরে ধীরে টাকা জোগাড়ের পথ ঠিক করে, নিজের আয়ের বড় অংশ আলাদা রাখে, নতুন কাজ নেয়, দিনরাত পরিশ্রম করে, আয় বাড়াতে থাকে। মেহেরিন পাশে থাকে, তাকে সাহস দেয়, সংসার সামলায়, সন্তানের যত্ন নেয়। ফারহানা পড়াশোনা চালিয়ে যায়, মাঝে মাঝে সাহায্য করে। ফাতেমা দোয়া করেন, আঞ্জুমান বেগম আল্লাহর কাছে প্রার্থনা করেন। এদিকে ফাহাদ তার ব্যবসা বড় করার চেষ্টা করে, নতুন ক্লায়েন্ট খোঁজে, বিদেশ থেকে পণ্য আনে, ধীরে ধীরে লাভ করতে শুরু করে। নিজের ভুল মনে রাখে, এবার সতর্কভাবে এগোয়, মীরার সাথে দূরত্ব রাখে, নিজের লক্ষ্যে মন দেয়। ছায়রা কোম্পানি শক্তভাবে ধরে রাখে, সব হিসাব ঠিক রাখে, কোন ঝুঁকি নেয় না। ধীরে ধীরে কোম্পানি ঘুরে দাঁড়ায়। এদিকে স্বামীর বড় একটি পেমেন্ট পায়, সেই টাকা দিয়ে বাড়ির বন্ধকের প্রথম কিস্তি দেয়। পরিবারের মুখে হাসি ফিরে আসে, সবাই খুশি হয়। ধীরে ধীরে আশা বাড়ে, স্বামী আরো পরিশ্রম করে, ফাহাদও নিজের দিক থেকে টাকা জোগাড়ের চেষ্টা করে। দুই ভাই আলাদা থাকলেও এক লক্ষ্য নিয়ে এগোতে থাকে। ধীরে ধীরে বড় অঙ্কের টাকা জমে, অবশেষে একদিন তারা বড় অংশের টাকা জোগাড় করতে সক্ষম হয়। বাড়ি ফেরত আনার পথ পরিষ্কার হয়, সবাই একসাথে বসে চোখে আনন্দের পানি আসে। তারা বুঝতে পারে কঠিন সময় তাদের ভাঙেনি, বরং আরো শক্ত করেছে। সামনে এখনো পথ বাকি, তবুও তারা আশাবাদী থাকে, দিন গড়াতে থাকে। স্বামী নতুন কাজ খোঁজে, অনলাইনে বিদেশি ক্লায়েন্ট পায়, মন দিয়ে কাজ করে, সময়মতো ডেলিভারি দেয়। তার সুনাম বাড়ে, আয় বাড়তে থাকে। মেহেরিন খরচ কমায়, সঞ্চয় বাড়ায়, সন্তানের যত্ন নেয়। ফারহানা পড়াশোনার পাশাপাশি সাহায্য করে, ফাতেমা দোয়া করেন, আঞ্জুমান বেগম নাতিকে নিয়ে সময় কাটান। এদিকে ফাহাদ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, একটি বড় চালান দেরি হয়, আর্থিক চাপ তৈরি হয়, তবুও সে হাল ছাড়ে না, ধৈর্য ধরে, সমস্যা সমাধান করে। মীরা কাজের সাহায্য করে, কিন্তু ব্যক্তিগত দূরত্ব বজায় থাকে। ফাহাদ নিজেকে নিয়ন্ত্রণে রাখে, ছায়েরা কোম্পানিকে আরো শক্ত করে। এদিকে স্বামীর বড় একটি পেমেন্ট পায়, সে সেই টাকা দিয়ে বাড়ির বন্ধকের বড় অংশ শোধ করে। পরিবারের সবাই খুশি হয়, বাড়ি ফেরার আশা আরো স্পষ্ট হয়। রাতে সবাই বসে ভবিষ্যতের কথা বলে, নতুন স্বপ্ন দেখে, শেষ কিস্তির প্রস্তুতি শুরু হয়। অবশেষে সেই প্রতীক্ষিত দিন আসে। স্বামী শেষ কিস্তির টাকা জোগাড় করে, ব্যাংকে যায়, সব কাগজপত্র সম্পন্ন করে, বন্ধক মুক্তির সিল পড়ে বাড়ির কাগজ আবার পরিবারের নামে ফিরে আসে। সবাই আনন্দে কেঁদে ফেলে। আঞ্জুমান বেগম দোয়া করেন, ফাতেমা শুকরিয়া আদায় করেন, ফারহানা খুশিতে লাফায়। মেহেরিন সবাইকে জড়িয়ে ধরে, স্বামী বাবার হাতে কাগজ তুলে দেয়। বাবা চোখের পানি লুকাতে পারেন না, আশীর্বাদ করেন। এদিকে ফাহাদ খবর পেয়ে আসে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, নিজের ভুলের কথা মনে করে, ধীরে ধীরে সামনে আসে, বাবার পায়ে হাত রাখে,
ক্ষমা চায়। স্বামী তার কাঁধে হাত রাখে, দুই ভাইয়ের চোখে পানি আসে, দূরত্ব মুছে যেতে থাকে। পরিবার আবার একত্রিত হয়, সেই বাড়িতে আবার হাসি ফিরে আসে। উঠানে সবাই বসে পুরনো দিনের কথা বলে, নতুন স্বপ্ন দেখে। ফাহাদ এবার সৎপথে চলার সিদ্ধান্ত নেয়, নিজের কাজের দিকে মন দেয়, মীরার সাথে সীমা বজায় রাখে। ছায়রা দূর থেকে খবর পায়, কিছুটা স্বস্তি পায়, তবুও দৃঢ় থাকে। মেহেরিন তার চাকরিতে সম্মান নিয়ে কাজ করে, ধীরে ধীরে ভালো অবস্থানে যায়। স্বামী নতুন প্রজেক্ট শুরু করে, ব্যবসা বড় করে, পরিবারকে সঙ্গে নিয়ে এগোয়। সবাই একসাথে সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতে আর ভুল হবে না, সম্পর্কের উপর আস্থা থাকবে। পরিবার আবার ভালোবাসা আর ঐক্যের প্রতীক হয়ে ওঠে। তারা বুঝে যায় টাকা নয়, একতা আর বিশ্বাসী আসল শক্তি। তারা একসাথে থাকে, একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন করে, সুখে থাকে। সামনে নতুন চ্যালেঞ্জ থাকলেও তারা প্রস্তুত থাকে। তারপর দিনগুলো নতুনভাবে শুরু হয়, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবুও ভেতরে ভেতরে সতর্ক থাকে, কারণ তারা জানে শান্তির পরেই আবার ঝড় আসতে পারে। ফাহাদ তার অফিসে যায়, সকালে খুব তাড়াতাড়ি বের হয়, নিজের কাজ নিজে দেখে, কর্মচারীদের সাথে কথা বলে, নতুন অর্ডার নিয়ে আলোচনা করে, হিসাব মিলিয়ে দেখে, কোথাও ভুল হচ্ছে কিনা খেয়াল রাখে। আগের ভুল আর না করার জন্য নিজেকে বারবার মনে করিয়ে দেয়। মীরা দূর থেকে কাজের আপডেট দেয়, প্রয়োজন ছাড়া কাছে আসে না, দূরত্ব বজায় রাখে। ফাহাদও নিজেকে নিয়ন্ত্রণে রাখে, নিজের লক্ষ্যে মন দেয়, বড় হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু এবার ধীরে ধীরে এগোতে চায়, ঝুঁকি নিতে চায় না। এদিকে ছায়রা অফিসে বসে সব রিপোর্ট চেক করে, প্রতিটি কাগজ খুঁটিয়ে দেখে, কর্মচারীদের কাজ ভাগ করে দেয়, সবাইকে সতর্ক থাকতে বলে, কোন রকম অবহেলা না করতে বলে। ফাহাদের কথা মনে পড়ে, কিন্তু নিজেকে শক্ত রাখে, অনুভূতি লুকিয়ে রাখে। কোম্পানিকে এগিয়ে নেওয়াই তার প্রথম লক্ষ্য হয়, সে নিজের জায়গায় অটল থাকে। মেহেরিন সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ সামলায়, সন্তানের যত্ন নেয়, তাকে স্কুলের জন্য প্রস্তুত করে। তারপর নিজে অফিসে যায়, অফিসে গিয়ে নিজের কাজে মন দেয়। বসের আচরণ এখন কিছুটা বদলেছে, তবুও সে সতর্ক থাকে, নিজের সীমা বজায় রাখে, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে, ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করে, আত্মবিশ্বাস বাড়তে থাকে। এদিকে স্বামী নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে, ল্যাপটপ নিয়ে সারাদিন কাজ করে, নতুন ক্লায়েন্টের সাথে মিটিং করে, সময়মতো কাজ শেষ করার চেষ্টা করে, নিজের সুনাম ধরে রাখে, আয় বাড়ানোর জন্য নতুন সুযোগ খোঁজে, পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবে, আরো ভালো কিছু করার পরিকল্পনা করে। গ্রামের বাড়িতে আঞ্জুমান বেগম সবাইকে নিয়ে বসে, নাতিকে কাছে রাখে, গল্প করে, মাঝে মাঝে অতীতের কথা মনে করে, চোখ ভিজে যায়। ফাতেমা দোয়া করেন, পরিবারের শান্তি কামনা করেন। ফারহানা পড়াশোনা করে, মাঝে মাঝে সবাইকে সাহায্য করে। ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়, তবুও আড়ালে নতুন চিন্তা জন্ম নিতে থাকে। গ্রামের কিছু লোক আবার ফিসফাস শুরু করে, পুরনো বিরোধের কথা তোলে, কিছু সন্দেহজনক দৃষ্টি চারপাশে ঘোরে। স্বামী বিষয়টি টের পায়, চুপচাপ সব লক্ষ্য করে, কোন তাড়াহুড়া করে না, সময় নিয়ে বুঝতে চায়, সামনে কি আসতে যাচ্ছে তা বোঝার চেষ্টা করে। রাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে, ভবিষ্যতের কথা বলে, পরিকল্পনা করে, কেউ কাউকে একা ছাড়ে না, সবাই একসাথে থাকার শক্তি অনুভব করে। তবুও সবার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, সামনে কি আসছে, আবার কি কোন বিপদ আসতে চলেছে। আর সেই অজানা আশঙ্কা নিয়েই তারা নতুন দিনের জন্য প্রস্তুতি নিতে থাকে। তারপর সকাল নতুন আলো নিয়ে আসে, সবাই আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ফাহাদ অফিসে যায়, নতুন ক্লায়েন্টের সাথে কথা বলে, ছোট ছোট ডিল ফাইনাল করে, প্রতিটি শর্ত ভালো করে পড়ে, কোন ভুল না করার জন্য সতর্ক থাকে। কর্মচারীদের সাথে বসে পরিকল্পনা করে, ধীরে ধীরে ব্যবসাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। মীরা দূর থেকে ফাইল পাঠায়, কাজের আপডেট দেয়, প্রয়োজন ছাড়া সামনে আসে না। ফাহাদও নিজের সীমা ধরে রাখে, মনোযোগ শুধু কাজে রাখে। এদিকে ছায়রা নতুন একটি রিপোর্ট হাতে পায়, সেখানে কিছু অদ্ভুত হিসাব চোখে পড়ে। সে চুপচাপ সব যাচাই করে, কাউকে কিছু না বলে নিজে খোঁজ নিতে থাকে। পুরনো ফাইল খুলে মিলিয়ে দেখে, কিছু সন্দেহজনক লেনদেন খুঁজে পায়। বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে, কার উপর ভরসা করবে বুঝতে পারে না, তবুও শক্ত থাকে, সত্য বের করার সিদ্ধান্ত নেয়। মেহেরিন অফিসে যায়, পরিবেশ কিছুটা শান্ত লাগে। বসো এখন সরাসরি কিছু বলে না, তবুও সে সতর্ক থাকে, নিজের কাজে মন দেয়, সহকর্মীদের সাথে কথা বলে, ধীরে ধীরে নিজের জায়গা আরো শক্ত করে। এদিকে স্বামী নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন কাজ করে, ক্লায়েন্টের সাথে মিটিং করে, সময়মতো কাজ শেষ করার চেষ্টা করে, নিজের সুনাম ধরে রাখে, আয় বাড়ানোর জন্য নতুন সুযোগ খোঁজে, পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবে। গ্রামের বাড়িতে সবাই একসাথে থাকে, আঞ্জুমান বেগম নাতিকে নিয়ে বসে গল্প করে, ফাতেমা দোয়া করেন, ফারহানা পড়াশোনা করে, মাঝে মাঝে সবাইকে সাহায্য করে। ঘরের পরিবেশ শান্ত থাকে, তবুও বাইরে কিছু অজানা চাপ তৈরি হতে থাকে। গ্রামের কিছু লোক আবার ফিসফাস শুরু করে, পুরনো বিরোধের কথা তোলে, কিছু সন্দেহজনক দৃষ্টি চারপাশে ঘোরে। স্বামী বিষয়টি টের পায়, চুপচাপ সব লক্ষ্য করে। আর বন্ধুরা, এই গল্প নাটকটির পরবর্তী পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর 46 নাম্বার পর্বটি আপলোড করা হবে 16 এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
আজও রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায় ঘরে, অথচ তুমি নেই আমার পাশে। ভাঙা ঘড়ির কাঁটা থেমে যায়, সময়ও যেন আমায় ভুলে গেছে, তোমার দেওয়া স্বপ্নগুলো ধুলো হয়ে পড়ে আছে।